শুভ সন্ধ্যা। আশা করি আমি যাদের আমন্ত্রণ জানিয়েছিলাম তাদের সকলেই এখনো এসে পৌঁছননি। আমরা আরো খানিকটা সময় এখানে অপেক্ষা করতে পারতাম, কিন্তু ওই যে মেয়েটি, ওই যে এলসা ব্লিন্টার, ওকে অনেকটা দূরে যেতে হবে। সত্যি বলতে কি, ওর বাড়িটা এই শহরের একেবারে শেষ প্রান্তে। ওকে এখানে আসতে বলাটাই আমার কাছে একটা সংকোচের বিষয় ছিল, কিন্তু ও নিজেই আসতে রাজি হয়, এখানে আসে, এবং আমার ধারণা আপনাদের সঙ্গে আলোচনা চলাকালীন ও পুরোটাই থাকবে। আগে হ্যাঁ, আপনি ওখানেই বসে পড়ুন। হ্যাঁ, আমন্ত্রণ রক্ষার জন্য ধন্যবাদ। একটু সময় দিন, আমি চেয়ারটা রেখে আসছি। আমাকে সম্ভবত আপনারা সকলেই চেনেন। সম্ভবত শব্দটা আমি কোনো বিনয়বশত ব্যবহার করছি না। গণিত কিংবা পদার্থবিদ্যায় যাদের আগ্রহ আছে এবং গত 1-1.5 বছর ধরে যারা নিয়মিত পত্র পত্রিকা পড়ে থাকেন, তাদের বাইরেও তো কেউ কেউ এখানে থাকতে পারেন। তাই কোনো প্রথা মেনে আমি বা এলসা আপনাদের আমন্ত্রণ জানাইনি। যাকে বলা যেতে পারে টেলিফোন ডিরেক্টরি ঘেঁটে ঘেঁটে এই আমাদের হঠাৎ নির্বাচন কিছু বিশিষ্ট ব্যক্তি এবং বৈজ্ঞানিককে। হ্যাঁ, এবার আমরা সরাসরি আলোচনাটার মধ্যে ঢুকে পড়ি। আমি প্রফেসর রাও। গত 1-1.5 বছর ধরে যে কারণে আমি খবরের কাগজের শিরোনামে উঠে এসেছি, তার সঙ্গে ওই যে মেয়েটি এলসা ব্লিন্টার, ও জড়িত। না, ওর সঙ্গে আলাপ বলতে যেটা বোঝায় সেটা সম্ভবত ওই গত বছর ঘটনাটার একেবারে শেষ পর্যায়ে। হ্যাঁ, মান্যজনেরা ঘটনাটা 1 বছর হতে চলল। তারপর থেকে এই গত 1 বছর ওর কোনো যোগাযোগ ছিল না, কিন্তু কালকে সন্ধ্যেবেলায় হঠাৎ করে আমার এই ছোট্ট ল্যাবরেটরিতে এসে হাজির হয় এবং রীতিমতো উত্তেজিত হয়ে আমাকে এই কাঠগড়ায় দাঁড় করায়। প্রফেসর রাও। এসো। আমি তো ভাবতেই পারছি না, গত 1 বছর তোমার কোনো যোগাযোগ নেই, হঠাৎ করে এই শেষ বসন্তে এসে হাজির হবে। বসো 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 বসো। আমি উঠবো করছিলাম, তোমার এই আশাটাকে চিরস্মরণীয় করে রাখবার জন্য একটু পানিও ঢেলে ফেলা যাক। প্রফেসর রাও, আপনি কি দৈনিক পত্র-পত্রিকাগুলিতে একবারেই নজর দেন না? সত্যি বলতে কি, একেবারেই না। আর সে সমস্ত কাজের কথা না হয় আর খানিক পরেই আলোচনা করা যাবে। আমিও সে আশঙ্কায় করছিলাম। আচ্ছা, আপনার ওই পানীয় ঢাকাঢাকিটা বন্ধ করে এই সান্ধ্য দৈনিকটা একটু উল্টে দেখবেন।
হ্যাঁ নিশ্চয়ই দেখবো, তুমি টেবিলের ওপরে রাখো। তবে কি জানো, নিত্যনৈমিত্তিক ওই রাজনৈতিক ইচ্ছায় আমার কোনো আগ্রহ নেই। যদি না ওরা আবার নতুন করে আমাকে কোনো সম্মাননা কিংবা সম্বর্ধনা ইত্যাদি। নিচের লাল দাগ দেওয়া জায়গাটা পড়ুন। হ্যাঁ সে বাবা, হ্যাঁ, গত 1 মাস ধরে প্রত্যেক রবিবার ওই একই বিজ্ঞাপন বেরোচ্ছে। এলসা, আমি তো বিশ্বাস করতে পারছি না। এর কিছুই আপনার বিশ্বাস অবিশ্বাসের উপর নির্ভর করে না প্রফেসর রাও। যার কোনোদিন ঘটবে বলে ভাবেননি সেটাই ঘটছে। কাগজটা রইল, আপনার এখন ঠিক কি করা উচিত আপনি ভেবে নেবেন। তবে একবারে প্রথমে যেটা করা দরকার, অন্তত আমার যে মনে হয়, ওই ঘটনাটা ঘটে যাওয়ার পর যতগুলো সম্মান সংবর্ধনা ইত্যাদি আপনি পেয়েছিলেন, তার প্রত্যেকটি মানপত্র সেসবের সম্মান মূল্য ওই জ্ঞানী গৃহের নদীতে দিয়ে আপনার ফেলে আসা উচিত। ধন্যবাদ, আসছি আমি। এলসা, এলসা! মান্যজনেরা আপনাদের অনেকেরই কোটের পকেটে নিশ্চয়ই এই সান্ধ্য দৈনিকটা রয়েছে, কিন্তু যেটা লক্ষ্য করবার মতো বিষয়, যেটা দেখে আমি বা এলসা একেবারে বিস্ময়ে হতবাক হয়ে গিয়েছিলাম, সেরকমটা নিশ্চয়ই আপনাদের কারোরই মনে হয়নি। না হওয়াই স্বাভাবিক। গত 1 বছর আগে এইরকম একটি বিজ্ঞাপনে, যাকে বলা যায় এরকম একটি নিরীহ বিজ্ঞাপনে, কেউই বিশেষ গুরুত্ব দেন। হ্যাঁ হ্যাঁ, মান্যজনেরা, ঘটনাটা 1 বছর হতে চললো। 1 বছর আগে এই রকম একটি সন্ধ্যায় আমি আমার কলেজ বিশ্ববিদ্যালয়ের ক্লাস শেষ করে আমার এই শহরের এক প্রান্তে ছোট ল্যাবরেটরিতে আমার সেই না মেলা অঙ্কগুলো নিয়েই বসেছিলাম। আমার কাজটা আপনাদের একটু বুঝিয়ে বলা দরকার। আজ থেকে 100 বছর আগে 1860 সালে বিজ্ঞানী জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল নামে একজন স্কটিশ বিজ্ঞানী, অবশ্য বিজ্ঞানী বললেও তাকে ভুল বলা হয়, একই সঙ্গে তিনি স্যার আইজ্যাক নিউটন এবং মাইকেল ফ্যারাডের উত্তরাধিকার বহন করছেন এবং একই সঙ্গে প্রভাবিত করছেন ভবিষ্যতের আর একজন মহিরুহ আলবার্ট আইনস্টাইনকে। তো এই ম্যাক্সওয়েল দেখালেন, চুম্বক যেমন বিদ্যুতের উপর প্রভাব তৈরি করে, তেমনি বিদ্যুৎও চুম্বককে প্রভাবিত করতে পারে। অর্থাৎ একটি তরঙ্গ প্রবাহ অন্য একটি তরঙ্গ প্রবাহকে প্রভাবিত করছে, আবার একই সঙ্গে সে নিজেও প্রভাবিত হচ্ছে। এই ঘটনাটাকে ওই ম্যাক্সওয়েল কতগুলি সমীকরণ দিয়ে ব্যাখ্যা করলেন, বিজ্ঞানের ইতিহাসে যা ম্যাক্সওয়েল ইকুয়েশন নামেই পরিচিত। তো আমার কাজ এই সমীকরণগুলো নিয়েই। এই সমীকরণগুলো একটি আর একটির উপর ভর করে আছে। আমার রিসার্চের বিষয় এই ম্যাক্সওয়েল ইকুয়েশন। তো আমি সেদিন আমার ল্যাবরেটরিতে সেই কাজটাই করছি। অর্থাৎ একটি তরঙ্গ প্রবাহ যখন অন্য একটি বস্তু বা অপর তরঙ্গ প্রবাহকে প্রভাবিত করে, তখন তার অস্থিরতা বেড়ে যায়, তখন সে চঞ্চল হয়ে ওঠে। আমার গবেষণার বিষয় হলো ঠিক কতটা প্রভাবিত করলে সেই অপর বস্তু বা অপর তরঙ্গ প্রবাহর একটা সময়ের পর আর অস্থিরতা থাকে না। অর্থাৎ কোন সেই শীর্ষবিন্দু যার পরে ওই অপর তরঙ্গ প্রবাহ ক্রমশ নিস্তেজ এবং নিরপেক্ষ হয়ে পড়ে, কোন সেই মুহূর্ত যার পরে পতনের শুরু। আমি আমার ল্যাবরেটরিতে বসে সেই কাজটাই করছিলাম। কতগুলি সিদ্ধান্তকে আমি কিছুতেই মেলাতে পারছিলাম না। আমার সহকারী, আমার ছাত্র নিকোলাই যখন দ্বিতীয়বারের জন্য এলো, বুঝলাম যে আমার অনেকটা রাত হয়ে গেছে, এবার উঠে পড়তে হবে। নিকোলাই, তোমার কি কাল বা পরশু অনেকটা সময় নিয়ে শহরে যাবার কোনো সম্ভাবনা আছে? না, তেমন নেই স্যার, তবে আপনি যদি বলেন। না, অবশ্য গিয়েও কোনো লাভ নেই। এই প্রাইভেট কম্পিউটার সেন্টার গুলো সরকারি কাজকর্ম নিয়ে এত ব্যস্ত। হ্যাঁ, তবু স্যার
আমাদের কাজের গুরুত্বটা যদি ওদের একটু বুঝিয়ে বলা যেত। রেডিও তরঙ্গ ওই প্রতি প্রকৃতির থেকে ওই সামরিক বিভাগের কাজে অর্থ অনেক বেশি, ফলত ওদের আগ্রহ অনেক বেশি। আসলে কি জানো, আমার ইকুয়েশনস গুলো এমন যে একটা জায়গায় এসে পৌঁছেছে যে একটা নিজের কম্পিউটার না হওয়া পর্যন্ত আচ্ছা তুমি বরং এসো, বুঝলে? সামনের সপ্তাহে তোমার সঙ্গে দেখা হচ্ছে। আসলে ওই তরঙ্গ প্রবাহের মতোই অস্থির অবস্থা আমার, একটা স্থির সিদ্ধান্তে পৌঁছতে না পারলে। বেশ, তুমি বেরিয়ে পড়ো, সামনের সপ্তাহে দেখা হচ্ছে। শুভরাত্রি। হ্যাঁ স্যার, আর জার্নাল পেপার সব তুলে দিয়েছে। তার মানে তুমি বলতে চাইছো আমার এবার বেরিয়ে পড়া উচিত, তাই তো? না স্যার, আমি সেটা বলতে চাইনি। বেশ বেশ বেশ, শুভরাত্রি। 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 শান্ত দৈনিক। নিকোলাই, নিকোলাই। হ্যালো, আপনারা টেলিফোনটা সাজিয়ে দেখে কোথায় গিয়ে বসে থাকেন বলুন তো অফিসে? না না, এতক্ষণ ধরে রিং হয়ে যাচ্ছে, আপনারা কেউ ধরছেন না। হ্যাঁ, না না, আমি বলছি সেটাই। হ্যাঁ শুনুন, আপনাদের কাগজে একটা বিজ্ঞাপন আছে। বিজ্ঞাপনটা, হ্যাঁ বলছি 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 বিজ্ঞাপনটা এইরকম। হাবসডুট কোম্পানি একটি বৃহৎ কম্পিউটার কেন্দ্রের জন্য 25 থেকে 40 বছর বয়স্ক উচ্চ গণিতের মেধা সম্পন্ন পুরুষ কর্মচারী আবশ্যক। লিখুন বক্স নাম্বার 60594। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না, আমি বলতে চাইছি এরকম একটা মফস্বল শহরে এরকম একটা কম্পিউটার সেন্টার, এ তো অবিশ্বাস। হ্যাঁ, না না না, আমি বলছি তাদের কোনো টেলিফোন নাম্বার নেই। না না, আপনি ভাবুন, একটা তারা টেলিফোন নাম্বার দেবে না। না না, আমি তো বুঝতে পারছি ওরা যদি নাম্বার না দেয় আপনি কি করতে পারেন আপনাদের। আমি না একটা শুনুন, হ্যালো হ্যালো, হাবসডুট কোম্পানি, হাবসডুট নামটা আমি কোথায় শুনেছি। হাবসডুট নাম, যাকে ওরা ওরা আমার কাজটা করে দিতে পারলেই হলো। মান্যজনেরা ঘটনাটা এইভাবেই গড়াতে শুরু করেছিল। যেখানে গিয়ে শেষ হলো সেটা যাকে বলা যায় আমার কল্পনারও বাইক। আমি যথারীতি পরদিনে 12 ওয়েস্ট রাসের উদ্দেশ্যে রওনা হয়ে পড়ি। বাইরে বৃষ্টি পড়ছিল, ফলত আমাকে একটা ট্যাক্সি ডাকতেই হলো। ট্যাক্সি! 12 নম্বর ওয়েস্ট রাসে? এটা এখান থেকে মিনিট 40-এর পর। ওই শহরের মেন গেটের বাইরে নদী পার হয়ে গিয়ে হচ্ছে অ্যানিক্রিও, তার পাশে ওয়েস্ট রাসে। কি বৃহৎ অ্যানিক্রিও, মহা গেরিটা থাকেন তো ওখানে। প্রত্যেকে একজন আস্ত পাগল, এরাই দেখতে পাবেন। বলুন, আসুন।
এটা কি খাদ্য পরিগণক কোম্পানি? আপনারা হিসেব ইত্যাদির জন্য কি কাগজে কোনো বিজ্ঞাপন দিয়েছিলেন? আমার একটা অর্ডার আছে, ভেতরে আসুন। এক মিনিট দাঁড়ান, আমি ড্রাইভারকে দাঁড়াতে বলি। কি আপনি চলে গেলেন না? আমি তো ভাবলাম আপনি কোথায় চলে গেলেন। আসুন, ভেতরে আসুন। হ্যাঁ, চলুন। অন্ধকার মাথা নিচু করে আসবেন। আসুন, বলুন কি বলছিলেন? মানে এটা নিশ্চয়ই খাদ্য পরিগণক কোম্পানি। আপনাকে আগে তো বললাম, আপনার কাজ থেকে সেটা বলুন। বলছি, এক সেকেন্ড। এই যে এখানে এই কতগুলি সমীকরণ, মানে আংশিক ডেরিভেটিভ গুলোর একটা রৈখিক স্থূলায়ন, মানে সংখ্যাগত ভাবেও আমার সমাধান পেলে চলবে। এই যে মানে রেডিও ওয়েভ যখন একটা মিডিয়াম থেকে আরেকটি মিডিয়ামে যাচ্ছে, তখন তাদের ট্রান্সমিশনের যে গতিবেগ, এই বুঝতে পেরেছি। কবে চাই? কবে চাই মানে আপনারাই তো জানাবেন যে কবে দিতে পারবেন। কাল পেলে হবে? কাল মানে? হ্যাঁ, কাল দুপুর 12টায়। মানে কি ধরনের কম্পিউটার আপনাদের এতটা স্পিড, এত তাড়াতাড়ি? আপনি এটা কাল পাবেন, কাল দুপুর 12টায়। হ্যাঁ। আপনার চার্জ পড়বে 400 টাকা, পুরোটাই অ্যাডভান্স দিতে হবে। না না, সে দিচ্ছি, এক সেকেন্ড টাকাটা দিন। দিচ্ছি। এই যে 400। আর এইটা আপনি রেখে দিন, এইটা আমার কার্ড। আপনি প্রফেসর রাও? হ্যাঁ, কেন? না, আসলে আপনাকে আমরা আশা করছিলাম। আশা করছিলেন মানে? না, আসলে এমন একটা জায়গায় আপনি ছাড়া এবার কাজ নিয়ে আসবেন। চলুন। হ্যাঁ, চলুন। আসুন। পুরো ঘটনাটাই যাকে বলে হতবাক করে দেবার মতো। একদিকে ওই কম্পিউটার সেন্টার, আর একদিকে জ্ঞানী গৃহ নামক একটা পাগলা কারণ। দুটো বাড়ি বড় বড় উঁচু পাঁচিলে ঘেরা, 10-15 ফুট পাঁচিল, তার মাথায় কাঁচের টুকরো বসা। আমার কেমন যেন একটা অস্বস্তি লাগছিল। আমি কিছুতেই মনে করতে পারছিলাম না। আমি পুরো রাস্তাটা আস্তে আস্তে বেশ কয়েকবার মনে করবার চেষ্টা করেছি ওই খাদ্যত নামটা আমি কোথায় শুনেছি, কিন্তু আমি কিছুতেই মনে করতে পারছিলাম না। না, পরদিন সকাল থেকেই উত্তেজনা। যতবার বেল বেজেছে আমি দৌড়ে দৌড়ে গেছি। তা প্রথমবারে এলো দুধ, দ্বিতীয়বারে এলো আমাদের এক পড়শি। গতকাল সন্ধ্যেতে নাকি ওই বেড়ালটার জানলার কার্নিশে আটকে যায়, তো লোক ডেকে তাকে নামানো হলো, যেতেই হয়। আর তৃতীয়বার 12টা নাগাদ যখন বেলটা বাজলো, আমি খুব জোরে জোরে নিজের বুকের শব্দ শুনতে পেলাম। তাড়াতাড়ি বাইরে গিয়ে দরজা খুলে দাঁড়ালাম। আপনি প্রফেসর রাও? হ্যাঁ। কাপটুন কোম্পানি আপনাকে এই প্যাকেটটা পাঠিয়েছে। হ্যাঁ, দিন। একটা সই করতে হবে। না বললেও হতো, একটি নাম আছে, সেটি আমার।
হ্যাঁ ধন্যবাদ। একটু দাঁড়ান মিস, এক সেকেন্ড। আপনি এই টাকাটা রেখে দিন। এই যে, নিন। না না, আসছি আমি। প্রথম দিনেই মেয়েটির ওইভাবে পালিয়ে যাওয়া, ওটা আমাকে কৌতূহলী করে তুলতে পারত, কিন্তু আমি পরে ভেবে দেখেছি এই এই প্যাকেটটা খোলার উত্তেজনায় আমি অত শত ভেবে দেখিনি। কখন যে এই প্যাকেটটি হাতে করে আমি টেবিলে ফিরে এসেছি এবং অন্যজনেরা প্যাকেট খুলে এই কাগজগুলো বার করে আমি তার দিকে তাকিয়ে একেবারে বিস্ময়ে হতবাক হয়ে গিয়েছি। হ্যাঁ, আমার সমস্যাটার সমাধান করা হয়ে গিয়েছে। আগে হ্যাঁ মান্যজনে, হ্যাঁ 28 পাতা জুড়ে সমস্যাটার সমাধান করা হয়েছে একটা 3 লাইনের চূড়ান্ত সূত্রে। এবং আমি পদার্থবিদ্যার একজন অধ্যাপক হিসেবে আপনাদের জানাচ্ছি, গণিতের সাম্প্রতিকতম সব তথ্য এবং সূত্রকে ব্যবহার করা হয়েছে। এবং আরো আশ্চর্যের বিষয়, পুরো সমাধানটা করা হয়েছে মাত্র 24 ঘন্টায়, 28 পাতা জুড়ে। আপনারা ভাবুন, 28 পাতা দেখে দেখে একটা বই থেকে টোকা কিংবা একটা 28 পাতা চিঠি লেখা কি পরিশ্রম সাধ্য কাজ, সেই কাজটা করা হয়েছে মাত্র 24 ঘন্টায়। আর আরো বিস্ময়ের ব্যাপার, এই কাজটা কিন্তু কোনো যন্ত্রে, কম্পিউটারে করা হয়নি। কাজটা করেছেন একজন মানুষ। হ্যাঁ, একেবারে খুদে খুদে অক্ষরে, হ্যাঁ একটু সময় বা জায়গা নষ্ট না করে পরিষ্কার হাতের লেখায় একেবারে প্রথম থেকে শেষে মানে ওই চূড়ান্ত সূত্রে সমাধানে পৌঁছে গেছে। তার মানে এইরকম একজন গণিতজ্ঞ একে কোথায় খুঁজে পেল? ওই হাফজুত কোম্পানি? পৃথিবীর কোনো সম্মান, কোনো সম্বর্ধনাই তো এর জন্য যথেষ্ট নয়। মনে হলো এর রহস্য ভেদ করতেই হবে। নিয়ে যাব আরো একটা সমস্যা, যেটাকে ওই কম্পিউটার যন্ত্রে ঢোকাবার মতো একটা আকার দেয়াই প্রায় অসম্ভব। হ্যাঁ, 2 দিন ধরে সেই রকম একটা সমস্যাকে আমি কাগজ বন্দি করে হাজির হলাম হাফজুত কোম্পানির দরজায়। এবং মান্যজনেরা, আপনাদের জানানো প্রয়োজন, আমি তখনও জানতাম না আমার জন্য কি অপেক্ষা করে রয়েছে। হ্যাঁ, ওই দেখি, হ্যাঁ এই কাজটা আমার আছে। এই আচ্ছা, আমি বলতে চাইছিলাম, আমার আগের কাজটা যিনি করেছেন, মানে ওটা তো কোনো কম্পিউটার যন্ত্রে করা হয়নি, করেছেন একজন গণিত বিশেষজ্ঞ। আপনি এবারে কাজটা ওই আগের মতোই পাবেন। হ্যাঁ, না আমি সেটা বলতে চাইছি না, আমি বলতে চাইছি ওই রকম একজন প্রতিভাবান গণিতজ্ঞ, মানে ওই আপনার এবারে চার্জ পড়বে 700 মার্ক। না, আমি সেটা দেবো, নিশ্চয়ই দেবো, কিন্তু আমি জানতে চাইছি ওই রকম একজন অসামান্য গণিতজ্ঞ যিনি। দেখুন প্রফেসর রাও, আপনার যা দরকার তার সঙ্গে এই জিজ্ঞাসার তো কোনো প্রয়োজন নেই। না, তা অবশ্য নেই, কিন্তু আমি বলতে চাইছি তাকে, মানে ওই প্রফেসর রাও, আপনি কোম্পানির কাজে খুশি হলেই আমরা খুশি। আর আপনার এবারের কাজটা যদি কেউ একটা আপনি আপনার কি হলো? পরশু, না না, কি হলো? পরশু দুপুর 12টা আমি বুঝতে পেরেছি, কিন্তু নিয়ে কেউ একটা যাবেন, করে। আপনি তাকে টাকাটা দিন। না, আপনি শুনুন, না আপনি না, কি হলো? এখন যান আপনি। হ্যাঁ, আসছি। হয়ে গেছে? হ্যাঁ, আপনি তো 2 দিনই সময় দিয়েছিলেন। হ্যাঁ, তা দিয়েছিলাম দিন। একটা সই করতে হবে। শুধু সই করলেই তো হবে না, আপনাদের ফিসটাও তো দিতে হবে। আপনি দাঁড়ান, আমার সঙ্গে আসুন, ভেতরে আসুন, আমি এনে দিচ্ছি। না না, আপনি যান, আমি এখানে অপেক্ষা করছি। কি আশ্চর্য, আজকে বাইরে ঠান্ডাটা অনেক বেশি। আর তাছাড়া আপনাদের এই ফিসটা দেওয়ার আগে সমাধানটা ঠিক মতো হয়েছে কিনা আমাকে তো একবার পরীক্ষা করে দেখে নিতে হবে নাকি। আসুন। হ্যাঁ, আপনি দেখুন, আমি এখানেই আছি, আপনি যান। না, কি আশ্চর্য, আমার তো একটু বেশি সময় লাগতে পারে মিস। আমার অসুবিধা হবে না প্রফেসর রাও। আপনার অসুবিধে না হলেও আমার অসুবিধা হতে পারে। আপনি বাইরে এভাবে দাঁড়িয়ে থাকবেন। আসুন। আমাদের কারণ আছে।
বারণ আছে? হ্যাঁ, কি বারণ আছে? কারোর বাড়ির ভেতরে যাওয়া আমাদের ও, আচ্ছা ঠিক আছে, আপনি যে আমার বাড়ির ভেতরে এসেছিলেন আমি কথা দিচ্ছি সেটা কেউ জানতে পারবে না। আসুন। না না, ওরা সব জানতে পারবে তখন। তখন কি? সে এক ভয়ানক ব্যাপার। হ্যাঁ, আপনি আমার 700 মার্ক দিয়ে দিন প্লিজ, আমি চলে যাব প্লিজ। ধন্যবাদ। 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 মান্যজনেরা এতক্ষণ যা দেখলেন তা ভাসমান এক ভাগ মাত্র। আমি এই প্যাকেটটা খুলে দেখেছি। আমার সমস্যাটার সমাধান করা হয়ে গিয়েছে মোট 53 পাতা জুড়ে। হ্যাঁ হ্যাঁ, মান্যজনেরা যে সমস্যাকে কম্পিউটার যন্ত্রে ঢোকাবার জন্য ভেঙে নেওয়াটাই প্রায় একটা গবেষণার বিষয় হতে পারে, সেই সমস্যাটাকে 53 পাতা জুড়ে একেবারে 2 দিনের মধ্যে সমাধান করা হয়ে গিয়েছে। অবিশ্বাস্য, ভাবা যায় না। আরো অবাক করা বিষয়, বিস্ময় প্রকাশের অন্য কোনো শব্দ আমার মাথায় আসছে না, এলে আমি সেটাই আপনাদের জানাতাম। এবারের এই সমাধানটা করেছেন অন্য একজন মানুষ। হ্যাঁ, একেবারে ভিন্ন হাতের লেখা। হ্যাঁ, তার মানে কতজন গণিতজ্ঞকে এনে জড়ো করেছে ওই খাবজত কোম্পানি। হ্যাঁ, কতজন গণিত বিশেষজ্ঞ। অবশ্য বিশেষজ্ঞ শব্দটা ওদের জন্য যথেষ্ট নয়। আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলছি, নিউটন, হিলবার্ট, টেইলর, লোবাচevsky, ভেইটস্ট্রামের মতো সর্বযুগের সর্বকালের গণিতজ্ঞরা মানে এই ধরনের সমাধানে বিস্ময় হতবাক হয়ে যেতেন। হ্যাঁ, আমি কোনো কিছুই ভেবে উঠতে পারছিলাম না। বিস্ময়ের ঘোর একটু কমলে পরপর অনেকগুলি প্রশ্ন এসে আমার মাথায় জড়ো হতে লাগলো। ওই রকম একটি গণিতজ্ঞ সমাবেশ কি করে ঘটালো ওই খাবজত কোম্পানি? ওই জ্ঞানী গৃহ নামক পাগলা কারোস্ত্রী ওই কম্পিউটার সেন্টারটির একেবারে উল্টো দিকে কেন? তার মানে কি ওদের মধ্যে কোনো যোগসূত্র আছে? 3, ওই দিনের ওই বুক ফাটা আর্তনাদটাই বা কার? কোন মানসিক অত্যাচারে একজন মানুষ ওই রকম তীব্র আর্তনাদ করে উঠতে পারে? হ্যাঁ, মান্যজনেরা আমি কিছুই মাথায় আনতে পারছিলাম না। কিন্তু ওই যে ওই জ্ঞানী গৃহ, ওই পাগলা কারদ, ওই কম্পিউটার সেন্টার, ওই উঁচু পাঁচিল ঘেরা বাড়ি, কাঁচের টুকরো বসানো, আর সঙ্গে ওই আর্তনাদ, এগুলো পরপর মনে আসতেই ওই খাবজত নামটা তার সমস্ত অতীত অনুষঙ্গ নিয়ে আমার সামনে একেবারে পরিষ্কার হয়ে গেল। এবং আমার ধারণা নয়, আমার বিশ্বাস আপনাদের কাছেও এবারে সবটা স্পষ্ট হয়ে গেল। হ্যাঁ মান্যজনেরা, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কনসেন্ট্রেশন ক্যাম্পে জেরার কাজ চালাতো খাবজত নামে এক নাৎসি অফিসার। প্রত্যেকদিন নতুন অত্যাচারের পদ্ধতি বার করতো সে। হ্যাঁ, খবরের কাগজে নিয়মিত ছবি বেরোতো তার। ঝটিকা বাহিনীর পোশাক পরা, চোখে প্যাশনে, বেশ মোটা সোটা গোলগাল ভালো মানুষ হচ্ছে দেখতে ছিল লোকটাকে। নুরেমবার্গের বিচারে তো তার যাবজ্জীবন কারাদণ্ড হয়। তারপর থেকে অবশ্য তার ব্যাপারে কিছুই জানা যায় না। কিন্তু ওই খাবজত নামটার সঙ্গে এই গণিতজ্ঞ সমাবেশ নিজের মেলাবো কি করে? তাছাড়া ওই নেকড়ের থাবার সামনে গুটিয়ে বসে থাকা খরগোশ ছানার মতো ওই মেয়েটির ভয়, ওই আর্তনাদ, এই সব মিলেমিশে আমি কোনো কিছুই আন্দাজ করতে পারছিলাম না। 2 দিন ধরে ভেতরে ক্রমাগত কুড়ে খাওয়া এই যন্ত্রণা সহ্য করে আমি ঠিক করলাম, না, এর রহস্য ভেদ করতেই হবে, তাতে যা হয় হোক। আপনারা কি জানতেন আমি আসবো? আসুন, ভেতরে আসুন। হ্যাঁ চলুন, আসুন আসুন, থেকে আসবেন। আসুন।
অসুবিধা হবে না। আসুন বলুন। আমি হেলথ রাজদূতের সঙ্গে একবার দেখা করতে চাই। আমাদের কোম্পানির কাজে কি কোনো ত্রুটি হয়েছে স্যার? না না না, তা না, মানে আমি ওনার সঙ্গে একটু দেখা করতে চাই। ব্যাপারটা ব্যক্তিগত এবং খুব তাড়াতাড়িও কথা। ঠিক আছে ঠিক আছে, আপনি ওখানে অপেক্ষা করুন, আমি দেখছি। ওখানে? হ্যাঁ ওখানে। ধন্যবাদ। ধন্যবাদ। প্রফেসর রাও, আমাদের প্রভু হেড কাপজুটের সঙ্গে দেখা করবেন আপনি? আপনার ব্যাগটা একটু খুলে দেখাবেন প্লিজ। নিশ্চয়ই, মানে সেরকম আশঙ্কা করবার মতো কোনো জিনিসপত্র আমার কাছে নেই। ওই খাদ্যদূতের সঙ্গে দেখা করাটাই আমার একমাত্র উদ্দেশ্য। হ্যাঁ, তিনিও আপনার জন্যই অপেক্ষা করছেন প্রফেসর। আপনি বসুন। Guten Morgen, Professor. বলুন, আমার সঙ্গে দেখা করাটা হঠাৎ এত জরুরি হয়ে উঠল? তার মানে পোশাকটারই বদল ঘটেছে শুধু। কথাগুলো একটু সহজ করে বলুন প্রফেসর, অতটা রহস্য কি আমি বুঝতে পারি? আমি ভাবছি এই গারদের ভেতরে না থেকে না না বাইরে। না না না, সেটা বড় সামান্য একটা ঘটনা। উনি কষ্ট পাবেন। কষ্ট? আমি ভেবেছিলাম সত্যি সত্যি বুঝি দিন বদলানো গেছে। একটা কথা আপনারা বারবার ভুলে যান প্রফেসর, আমাদের প্রয়োজনটা সব বদলানোওয়ালাদের কাছে ঠিক একই রকম থাকে। যাকে সেসব ভারী ভারী আলোচনা না হয় পরে করা যাবে। এবার আপনার এখানে আসার কারণটা তো শুনে ফেলা যাক। হ্যাঁ, আমি সেই সব অসামান্য প্রতিভাধর গণিতজ্ঞদের সঙ্গে একবার দেখা করতে চাই। যে আর একটা কি? না না না, এতে হাসি দিও না না, হাসছি একবার একটা অন্য কারণে প্রফেসর। আপনি এই যুগের একজন স্বীকৃত প্রতিষ্ঠিত পদার্থবিদ, অথচ আধুনিক বিজ্ঞান যে কিভাবে কিভাবে এগিয়ে গেছে সে নিয়ে আপনার কোনো ধারণা নেই। তাই না? কিছু নিরীহ অসহায় মানুষকে গরম লোহার ছ্যাঁকা দিতে দিতে কিংবা তাদের মুখগুলোকে আবর্জনার পাত্রে চেপে ধরে বুঝি ওইসব ধারণায় পোক্ত হওয়া যায়। এমন দাঁড়ান, আমার কথা এখনো শেষ হয়নি। যে অত্যাচারে আপনার অসামান্য দক্ষতা, সেই অত্যাচারী কি ওইসব প্রতিভাধর গণিতজ্ঞদের উপর ব্যবহার করছে, তারপর আপনার কাজ আদায় করছেন ইচ্ছা মতো? প্রফেসর, আপনার মতো বিজ্ঞানের কারবারিরা বুদ্ধিতে একটু খাটো হয় জানতাম, কিন্তু সেটা যে এতটা আন্দাজ করি। দেখুন, ভালো হোক বা মন্দ হোক, অতীত তো অতীত, তার সঙ্গে বর্তমান বাস্তবের সম্পর্ক কি? কিন্তু সেই অতীতকে টেনে নিয়ে এসে বর্তমান বিজ্ঞানের এক যুগান্তকারী সৃষ্টির সম্ভাবনাকে ধুলোর সাথে মিলিয়ে দেওয়ার মতো নির্বোধ বলে আপনাকে আমার মনে হয়নি, কিন্তু এখন দেখছি ভুল করেছি। বস্তুত বিজ্ঞানের এই মহতি কর্মকাণ্ডে আমি তো আপনাকে একজন সহকর্মী হিসেবে পেতে চেয়েছিলাম। সহকর্মী? বাহ! তার আগে তো আমাকে জানতে হবে কোন সব অমানবিক প্রক্রিয়া ওই সমস্ত গণিতজ্ঞদের উপর ব্যবহার করে আপনার কোম্পানি এত এত সব লাভ তুলতে পারছে। মানবিক প্রফেসর, প্রথমত মানবিক অমানবিক এই কথাগুলো আপেক্ষিক। দ্বিতীয়ত, মানুষের ভালোর জন্য বিজ্ঞান, তাই বিজ্ঞানের অগ্রগতির জন্য মানুষকে এগিয়ে আসতে হবে, তাতেই মানুষের মুক্তি। সুতরাং তৃতীয়ত, মানুষের মুক্তির জন্য কোনো কাজ কখনো অমানবিক হতে পারে না প্রফেসর। তাই আপনার অমানবিক কথাটা এখানে অপ্রাসঙ্গিক। কিন্তু এখানে যে সবকিছু স্বচ্ছভাবে চলছে না সে ব্যাপারে আমি নিশ্চিত। খবরের কাগজে যে বিজ্ঞাপন দিয়েছেন সেখানে কোনো টেলিফোন নাম্বার নেই কেন? বাইরে কোনো হোর্ডিং বা সাইনবোর্ড নেই কেন? শুধুমাত্র বাড়ির নাম্বার কেন? কারণ আমাদের সাধনা গোপনে। দেশের প্রতিরক্ষার জন্য আমরা নিবেদিত। আমাদের বিজ্ঞানের উত্তরণ সেই অভিমুখে। আমরা তাই সেই উত্তরণের কোনো প্রচার চাই না প্রফেসর, একটু প্রসার চাই। আরে কথা তো মানবেন, প্রতিরক্ষা দপ্তরের কাজ করলে একটু আরাম তো দরকার। তা সেই আড়ালেই কি চলছে এই উন্মাদের পাঠ্যক্রম?
আমি আগের দিন এখানে এক মানুষের তীব্র বুক ফাটা আর্তনাদ শুনতে পেয়েছি। প্রফেসর আপনার এখনো শৈশব কাটেনি, শৈশব এখনো আপনার কাটেনি। টিকাকরণের সময় বাচ্চারা তীব্র চিৎকার করে। এবার আপনিই বলুন, ওইটুকু নিষ্ঠুরতা হতে না দিলে তো গোটা সমাজটারই ক্ষতি। আমি আপনাকে জানি, খানিকটা চিনিও হাড়ে হাড়ে। ও সমস্ত হিতোপদেশাত্মক বক্তৃতা দিয়ে আমার মগজ ধোলাই করবার মতো মগজ যে আমার নয়, সেটা আপনার ভালো করেই জানা আছে। আমার সোজাসুজি প্রশ্নের সোজাসুজি উত্তর দিন। কোন সব অমানবিক প্রক্রিয়ায় ওই সমস্ত